শিরোনাম। ৫ মে শাপলা চত্বরে হাসিনার নির্দেশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, পদত্যাগ করে হাসিনা পালানোর পর বের হলো আসল প্রতিবেদন। পান বিক্রেতা হাজী সেলিম ২০,০০০ কোটি টাকার মালিক, অবৈধ কুকর্মের ভিডিও ফাঁস। ডিবি হারুনের কল রেকর্ড ফাঁস, ফেঁসে যাচ্ছে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদের। সবাই বলতেছে যে এটা আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী, লেখকগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গায়ের রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, গায়ের লাশ দৌড় মারলো। সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। ৫ মে ২০১৩ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা। সে সময় হতাহতের খবর সামনে আসেনি। শুধু তাই না, এ নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। আসলে কি হয়েছিল সে রাতে? সেটি কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা? ঘটনা শুরু হয় ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ১৯৭১ সালের তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার। শেখ হাসিনার সাজানো নাটকে তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ, যেখান থেকে যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আলোড়ন শুরু করে আওয়ামী লীগের ভাড়া করা কর্মীরা। শুধু কাদের মোল্লা না, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে। কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে। এছাড়াও অভিযোগ ওঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছে এই আন্দোলনে। ইসলাম বিদ্বেষী এসব বক্তব্য ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ ১৩ দফা দাবি জানায় দলটি। আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। ৫ই মে ফজরের নামাজের পরপরই ঢাকার মোট ৬টি প্রবেশ পথ দখল নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে শুরু করেন। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়, হেফাজতের নেতারা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন ও বায়তুল মোকাররমের গেটে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের ওপর, সাথে যুক্ত হয় পুলিশও। ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ। আর এদিকে বায়তুল মোকাররমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের শাস্তি করা হবে। জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন এবং শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে। তাই পুলিশ ও র্যাবকে কয়েক হাজার সদস্যদের দিয়ে আসা হয় সমাবেশ স্থলের আশেপাশে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত ৩টার দিকে দৈনিক বাংলা মোড়, দিলকুশা ও নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান। সেই সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন, আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন। রাতে মতিঝিল ও শাপলা চত্বর এলাকার সড়ক বাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান। বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলির সাথে ছিল টিয়ার গ্যাস ও গ্রেনেড। প্রচণ্ড গোলাগুলিতে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা। অভিযান শুরুর 10 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় শাপলা চত্বরে। হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন, কিন্তু সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ। সারা রাত চলে এই অভিযান। ভোরবেলাতেও থেমে থেমে পাওয়া যায় গুলির আওয়াজ।
পরদিন সকালে মতিঝিলের শাপলা চত্বর রূপ নেয় এক যুদ্ধ বিধ্বস্ত এলাকায়। সেই রাতে এই অভিযানের সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। এছাড়াও এমন অভিযোগও ওঠে যে পরদিন আশেপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন সে রাতে হেফাজতের বহু কর্মী নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এছাড়াও ওই রাতে নিহতদের একটি তালিকা তৈরি করেন মানবাধিকার সংগঠন অধিকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন, হেফাজতে কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবে নেচে গেয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজী সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজী সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজী সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজী সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। এভাবেই বনে যান বিস্তর সম্পদের মালিক। স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারি ঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় 7-আপের এজেন্সি খুলে বসেন। যদিও তা ছিল নকল কোমল পানীয়, এ কারণে জেলেও যেতে হয় তাকে। 70 দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজী সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক এই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকেই।